ব্রেক্সিট চুক্তির জন্য ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইইউর প্রধান উর্সুলা ভন ডার লিয়েন। বাংলাদেশে মেজর সিনহা রাশেদকে ওসি প্রদীপ কুমার এবং তার সহযোগীরা পরিকল্পিতভাবে হত্যা করেন বলে অভিযোগপত্র দাখিল। বাংলাদেশে ভাস্কর্য নিয়ে তীব্র বাদানুবাদ এখন রাজনৈতিক রূপ নিয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা আগে ধারণ করতে হলে প্রথমে আপনাকে সংবিধান মানতে হবে। মুক্তির মাধ্যমে আমরা যে অর্জন করেছিলাম স্বাধীন রাষ্ট্র এবং সংবিধান, সেই সংবিধানে যেগুলো আছে সেগুলোই তো মানে না। এরা ৭১-ও রাজাকার ছিল, এখনো রাজাকারই আছে। সেই মানুষ কোথায় প্রস্তুত করে? ভারতে রবীন্দ্রনাথের লেখা জাতীয় সঙ্গীতের কিছু শব্দ পাল্টে দেওয়ার দাবি তুলেছেন বিজেপির এক নেতা। এসব নিয়েই আজকের প্রবাহ। এই অনুষ্ঠান রেডিওতে আপনারা শুনছেন শর্টওয়েভ এবং FM প্রচার তরঙ্গে, একই সঙ্গে আমাদের ওয়েবসাইট bbcbangla.com-এ। আজকের সন্ধ্যা আয়োজন প্রবাহে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোয়াজ্জেম হোসেন। ব্রেক্সিট পরবর্তী সম্পর্কের ব্যাপারে একটি চুক্তির জন্য ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইইউর প্রধান উর্সুলা ভন ডার লিয়েন। এই আলোচনা একেবারে শেষ মুহূর্তে এসে যখন প্রায় ভেঙে পড়ার উপক্রম, তখন আজ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং ইইউর প্রধান উর্সুলা ভন ডার লিয়েন টেলিফোনে সরাসরি কথা বলেন। মিস লিয়েন বলছেন, এই টেলিফোন আলাপের সময় তারা আলোচনা অব্যাহত রাখার ব্যাপারে একমত হয়েছেন। I had a constructive and useful phone call with Prime Minister Boris Johnson. We discussed the major unsolved topics. মিস লিয়েন এখানে বলছেন, তার সঙ্গে প্রধানমন্ত্রী বরিস জনসনের ফোনে বেশ গঠনমূলক কথাবার্তা হয়েছে। যেসব বড় বড় অমীমাংসিত বিষয় রয়েছে সেগুলো নিয়ে তারা কথা বলেছেন। তিনি বলেন, গত কদিন ধরে দুপক্ষের আলোচকরা দিনরাত কাজ করে চলেছেন। গত এক বছর ধরে অনেক আলোচনায় একটা সমঝোতার সব চেষ্টা প্রায় বিফল হওয়ার পরও তিনি এবং প্রধানমন্ত্রী বরিস জনসন সিদ্ধান্ত নিয়েছেন আলোচনা চালিয়ে যাওয়াটাই হবে দায়িত্বশীল কাজ। ব্রেক্সিট চুক্তির ব্যাপারে দুপক্ষ যে সময়সীমা বেঁধে দিয়েছিল সেই সময় ইতিমধ্যে পার হয়ে গেছে। মূলত আলোচনা আটকে গেছে সাগরে মাছ ধরার অধিকারের প্রশ্নে এবং ব্রিটেন ভবিষ্যতে কতটা ঘনিষ্ঠভাবে ইইউর নিয়মকানুন মেনে চলবে সেই প্রশ্নে। দুপক্ষই এখন প্রস্তুতি নিচ্ছেন কোনো চুক্তি ছাড়াই ব্রেক্সিটের জন্য। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব বলছেন, কোনো সমঝোতা হতে হলে ইইউকেই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নে ছাড় দিতে হবে। I think it's fair to say significant differences still remain. We would like a deal if it's possible. পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব বলছেন, দুই পক্ষের মধ্যে এখনও অনেক গুরুত্বপূর্ণ মতপার্থক্য রয়েছে। ব্রিটেন চায় একটি চুক্তি হোক, কিন্তু সেজন্য ব্রিটেন গণতান্ত্রিক রীতিনীতির মূল বিষয়গুলো উৎসর্গ করতে রাজি নয়, বলছিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব। বাংলাদেশে অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে আজ আদালতে 15 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। অভিযুক্তদের বেশিরভাগই পুলিশ সদস্য, যাদের মধ্যে আছেন টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার। গত 31 জুলাই রাতে কক্সবাজারের একটি পুলিশ চেকপোস্টে গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ। সেই ঘটনা নিয়ে তখন বাংলাদেশে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছিল। সহকর্মী মুন্নি আক্তার আজকে এই ঘটনার বিস্তারিত খোঁজখবর রাখছিলেন। তার কাছে জানতে চেয়েছিলাম, আজকে আদালতে দায়ের করা অভিযোগপত্রে ঠিক কী বলা হয়েছে। 4 মাস পরে আজকে যে অভিযোগপত্রটি তদন্ত শেষে জমা দেওয়া হলো, সেখানে বলা হয়েছে যে মেজর সিনহা হত্যাটি আসলে পূর্ব পরিকল্পিত ছিল। এই পূর্ব পরিকল্পনার যিনি মূলে ছিলেন তিনি হচ্ছেন টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাস। এখানে যে বিষয়টি বলা হচ্ছে যে টেকনাফ থানায় একটি গোপন বৈঠকের মাধ্যমে হত্যার পরিকল্পনা করা হয় এবং এই হত্যাটি বাস্তবায়নের জন্য আরেকজন যিনি লিয়াকত আলী, তাকে আসলে নির্দেশ দেন ওসি প্রদীপ এবং তিনি শেষ মুহূর্তে এই ঘটনাটি 31 জুলাই বাস্তবায়নের পর ওসি প্রদীপ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যান এবং সেখানে গিয়ে মেজর সিনহার মৃত্যুকে নিশ্চিত করেন। এই অভিযোগপত্রে 15 জনকে আসামি করা হয়েছে। এই 15 জনের মধ্যে 14 জন
এরই মধ্যে গ্রেপ্তারকৃত অবস্থায় রয়েছেন এবং তারা কারাগারে রয়েছেন। এই 14 জনের মধ্যে 12 জনই রয়েছেন যারা হচ্ছে এই অভিযোগ, অর্থাৎ তাদের বিরুদ্ধে হত্যাকাণ্ডের যে অভিযোগ এবং সেগুলো সাথে সংশ্লিষ্ট থাকার যে অভিযোগ সেটি তারা স্বীকার করে নিয়েছেন এবং জবানবন্দিমূলক স্বীকারোক্তি দিয়েছেন। এবং স্বীকারোক্তি দেওয়ার পর তারা যেটি বলেছেন, তারা রাষ্ট্রের কাছে বা রাষ্ট্রপতির কাছে এ বিষয়টির জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। তবে এছাড়াও বাকি যে 2 জন আসামি রয়েছেন যারা গ্রেফতার, যেমন ওসি প্রদীপ এবং আরেকজন কনস্টেবল, তারা তাদের বিরুদ্ধে আনা কোনো অভিযোগ স্বীকার করেননি এবং তারা স্বীকারোক্তিমূলক কোনো জবানবন্দিও দেননি। এ মামলার আরেকজন আসামি সাগর দেব, তিনি একজন, বলা হয়ে থাকে যে ওসি প্রদীপের দেহরক্ষী ছিলেন, তিনি পলাতক রয়েছেন। এই যে বলা হচ্ছে এরা পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন, তো এই হত্যাকাণ্ডের মোটিভ কি ছিল, উদ্দেশ্য কি ছিল, সে সম্পর্কে কি বলা হচ্ছে এই অভিযোগপত্রে? র্যাবের পক্ষ থেকে আজকে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হয় যে আসলে অভিযোগপত্রে মূলত কাহিনী কী ছিল এবং এর ঘটনা প্রবাহগুলো আসলে বলা হয়েছে। সেখানে বলা হয় যে চলতি বছরের 7ই জুলাই মেজর সিনহা তার অপর 3 সঙ্গী অর্থাৎ শিপ্রা দেবনাথ, সিফাত এবং আর 2 জন সহ কক্সবাজারে নীলিমা রিসোর্ট নামে একটি রিসোর্টে তারা অবস্থান করেন। সেখানে তারা যান, তাদের উদ্দেশ্য ছিল ইউটিউবে একটি পর্যটন বিষয়ক ডকুমেন্টারি বানানো। তো সেটির কাজ করতে গিয়ে র্যাব যেটি বলছে সেটি হচ্ছে যে মেজর সিনহা স্থানীয় যেসব বাসিন্দা ছিলেন তাদের সাথে ঘনিষ্ঠ হয়ে পড়েন এবং তাদের সাথে তার বেশ ভালো সম্পর্ক গড়ে ওঠে, বন্ধু বৎসল ছিলেন, এটা র্যাবের পক্ষ থেকে বলা হচ্ছে। এই সময় তিনি যেটি জানতে পারেন সেটি হচ্ছে যে ওই এলাকায়, মূলত টেকনাফের ওই এলাকাটিতে ওসি প্রদীপের বিভিন্ন ধরনের কার্যকলাপ, বলা হচ্ছে যে তিনি ওইখানকার স্থানীয় জনগণদের জিম্মি করে রাখতেন এবং তিনি ইয়াবা ব্যবসায়ের সাথে জড়িত ছিলেন। এই বিষয়গুলো মূলত যখন মেজর সিনহা জানতে পারেন তখন তিনি ওসি প্রদীপের একটি বক্তব্য জানতে চান এবং এর কারণে তিনি পরবর্তীতে ওসি প্রদীপের সাথে থানায় গিয়ে দেখা করেন। সে সময় তার সাথে শিপ্রা দেবনাথ সহ আর 2 জন ছিলেন এবং তাদের সাথে ক্যামেরাও ছিল। এই সংবাদ সম্মেলনে বলা হয় যে থানাতেই আসলে মেজর সিনহা এবং তার সহযোগীদেরকে প্রকাশ্যে সরাসরি হুমকি দেন ওসি প্রদীপ। তিনি বলেন অনতিবিলম্বে যাতে তারা কক্সবাজার ছেড়ে চলে যায়, তা না হলে তাদেরকে তিনি ধ্বংস করে দেবেন বলে হুমকি দেওয়া হয়। কিন্তু এই ধরনের হুমকির পরও আসলে মেজর সিনহা তার কার্যকলাপ অব্যাহত রাখার পর ওসি প্রদীপ প্রতিশোধ নেওয়ার জন্য মূলত তাকে হত্যার পরিকল্পনা করে বলে র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে। এখানে আরও একটি কথা বলা হচ্ছে যে ওসি প্রদীপ আসলে শুধুমাত্র দেখা করার কারণেই কি হত্যা করতে চেয়েছিলেন? র্যাব যেটি বলছে সেটি হচ্ছে যে বিষয়টি শুধুমাত্র দেখা করা পর্যন্ত থাকেনি। র্যাব বলছে যে ওসি প্রদীপ টেকনাফে তার ওই এলাকাটিতে একটি অভয়ারণ্য তৈরি করে রেখেছিলেন। তিনি সরকারি অস্ত্রের অবৈধ ব্যবহার করতেন এবং তিনি নানা ধরনের ব্যবসার সাথে যুক্ত ছিলেন। আর মেজর সিনহা আসলে তার এসব কর্মকাণ্ডের জন্য একটি বাধা হয়ে দেখা দিয়েছিল। আরেকটি বিষয়ের কথা বলা হচ্ছে যে ওসি প্রদীপ একটি জিনিস চাননি, সেটি হচ্ছে মেজর সিনহা যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ওসি প্রদীপের এসব কার্যকলাপ সম্পর্কে অবহিত না করেন, সে বিষয়টি আসলে ওসি প্রদীপ চাননি। মূলত এই 2টি কারণেই মেজর সিনহাকে হত্যার পরিকল্পনা করা হয়। ঢাকা থেকে বলছিলেন মুন্নি আক্তার। ভারতের জাতীয় সঙ্গীত জনগণমন অধিনায়কের বেশ কিছু শব্দ পাল্টে দেওয়ার দাবি জানিয়েছেন বিজেপির একজন নেতা এবং সাবেক কেন্দ্রীয় মন্ত্রী সুব্রমণিয়াম স্বামী। তিনি বলছেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই গানটির কিছু অংশ বদলে দিয়ে সেখানে সুভাষচন্দ্র বোসের নেতৃত্বাধীন আজাদ হিন্দ ফৌজ গানটি যেভাবে গেয়েছিল সেভাবে ব্যবহার করা উচিত। এ নিয়ে একটি প্রতিবেদন শুনবেন এই অনুষ্ঠানেই একটু পরে। বাংলাদেশে ভাস্কর্য নিয়ে বিভিন্ন ইসলামপন্থী গোষ্ঠী এবং সরকারের মধ্যে যে তীব্র বাদানুবাদ চলছে তা এখন রাজনৈতিক দিকে মোড় নিচ্ছে। একটি ইসলামী সংগঠন বলছে যদি তারা ক্ষমতায় আসে তাহলে ভাস্কর্য ভেঙে ফেলা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ছেলে এবং তার একজন উপদেষ্টা সজীব ওয়াজেদ বলেছেন 1971 সালের মুক্তিযুদ্ধের সময় রাজাকাররা যে ভূমিকা পালন করেছিল হেফাজতে ইসলাম এখন সেই একই ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এ নিয়ে বিস্তারিত শুনুন ঢাকা থেকে ফারহানা পারভিনের রিপোর্টে।
ভাস্কর্য ইস্যু নিয়ে ইসলামপন্থী দলগুলোর সাথে সরকারের আলোচনার কথাবার্তা যখন চলছে তখন গত শুক্রবার রাতে ডিজিটাল বাংলাদেশের এগিয়ে যাওয়ার ১২ বছর শীর্ষক এক ওয়েবিনারে বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সজীব ওয়াজেদ বলেন, এখন হেফাজত নতুন রাজাকার হয়ে দাঁড়াচ্ছে। আওয়ামী লীগের ওয়েবসাইটে প্রকাশিত তার বক্তব্যে বলা হচ্ছে, ৭১ জামাত ইসলামের ভূমিকা এখন হেফাজতে ইসলাম নিচ্ছে বলে তিনি মন্তব্য করেন। বাংলাদেশ খিলাফতে মজলিসের মহাসচিব মামুনুল হক, তিনি একই সাথে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব, তিনি বলছিলেন, ভাস্কর্য বিরোধিতার সাথে রাজাকার হওয়ার কোনো সম্পর্ক নেই। এটা ভাস্কর্য বিষয়ের সাথে রাজাকারের কোনো সম্পর্ক আছে বলে আমরা মনে করি না। ভাস্কর্য বিষয়টা হলো যে ইসলামী দৃষ্টিভঙ্গি, কোরআন সুন্নাহর আলোকে ভাস্কর্য অথবা মূর্তি বা যে কোনো প্রাণীর দেহ বিশিষ্ট অবয়ব, এটা ইসলাম অ্যাকসেপ্ট করে না। সেটা তো রাজাকারের সাথে কোনো সম্পর্ক না। আমরা মনে করি যে এখানে রাজাকার বা স্বাধীনতার চেতনার সাথে এই বিষয়টা সম্পর্কিত না আদৌ। বাংলাদেশের ইসলামপন্থী দলগুলো ঢাকার ধোলাইপাড়ে শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য স্থাপন নিয়ে ইসলামপন্থী দলগুলোর কট্টর অবস্থানের কারণে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাথে ধর্মভিত্তিক দলগুলোর টানাপোড়েন শুরু হয়। এখন আওয়ামী লীগের পক্ষ থেকেও এই ইসলামী দলগুলোর ব্যাপারে শক্ত অবস্থানে দেখা যাচ্ছে। আওয়ামী লীগের একজন নেতা মাহবুবুল আলম হানিফ বলছেন, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে থাকতে হলে বাংলাদেশের সংবিধান মানতে হবে। সংবিধানে ধর্মনিরপেক্ষতার কথা বলা আছে, আর ইসলামী দলগুলো ইসলামী অনুশাসন চাচ্ছে। মিস্টার হানিফ বলছেন, তারা ৭১ রাজাকারদের মানসিকতাই পোষণ করে। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন, এটা তো একটা হাস্যকর। কারণ মুক্তিযুদ্ধের চেতনা আগে ধারণ করতে হলে প্রথমে আপনাকে সংবিধান মানতে হবে। যে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যে অর্জন করেছিলাম স্বাধীন রাষ্ট্র এবং সংবিধান, সেই সংবিধানে যেগুলো আছে সেগুলোই তো মানে না। তো এদের কাছে আবার মুক্তিযুদ্ধের চেতনা কিসের? এরা ৭১ রাজাকার ছিল, এখনো রাজাকারই আছে, সেই মানুষটাই পোষণ করে। এদিকে বাংলাদেশ খিলাফতে মজলিস নামে একটি ইসলামী সংগঠন বলছে, তারা ক্ষমতায় গেলে ভাস্কর্য না ভাঙার কোনো অবকাশ থাকবে না। সংগঠনটির মহাসচিব মামুনুল হক বলছিলেন, তারা একটা নিবন্ধিত সংগঠন হিসেবে রাজনীতিতে আছেন। যদি ইসলামী শাসন প্রতিষ্ঠিত হয় তাহলে ইসলামী আইন অনুসারে দেশে ভাস্কর্য রাখার অবকাশ থাকবে না। আমি একটা নিবন্ধিত সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিবের দায়িত্বে আছি। তো আমরা তো রাজনীতি করছি সেই জায়গাটা থেকে, এবং আমাদের ইসলামী অনেকগুলো সংগঠন বাংলাদেশের নির্বাচন কমিশন থেকে নিবন্ধিত ভাবে তারা রাজনীতি করছে, এবং আমাদের সকলেরই লক্ষ্য উদ্দেশ্য এবং আমাদের ঘোষণা হলো যে আমরা দেশে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামকে বাস্তবায়ন করতে চাই। তো আমাদের সেই প্রচেষ্টা যদি কখনো সফল হয় তাহলে ইনশাআল্লাহ পূর্ণ ইসলামী বাস্তবায়ন হবে, এবং ইসলামী হুকুমত বাস্তবায়িত হলে সেটার অবকাশ থাকবে না। এদিকে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি এক বিবৃতিতে বলছে, ধর্মভিত্তিক দলগুলো ভাস্কর্য বিরোধিতাকে কোনো ধর্মীয় নয় বরং পরিপূর্ণ রাজনৈতিক ইস্যু হিসেবে নিয়েছে। ঢাকা থেকে ফারহানা পারভিন। আপনারা প্রবাহ শুনছেন বিবিসি লন্ডন থেকে। এবারে আজকের বাদবাকি বিশ্ব সংবাদ সহকর্মী মিজানুর রহমান খানের কাছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে তীব্র লড়াইয়ে ৬০ জনের বেশি তালেবান যোদ্ধা নিহত হয়েছে। তারা বলছে, জঙ্গিরা সেখানে বেশ কয়েকটি চেক পয়েন্টে হামলা করার পর এই লড়াই শুরু হয়। তবে তালেবান এখনও এ নিয়ে মন্তব্য করেনি। তালেবান এবং সরকারের মধ্যে যখন শান্তি আলোচনা চলছে, তার মধ্যেই আফগানিস্তানে নতুন করে সহিংসতা বাড়ছে। ইন্দোনেশিয়ার পুলিশ বলছে, তারা আল কায়দার সঙ্গে যুক্ত একটি সংগঠন জেমা ইসলামিয়া নেটওয়ার্কের এক সিনিয়র সদস্যকে গ্রেফতার করেছে। ২০০২ সালে ইন্দোনেশিয়ার অবকাশ দ্বীপ বালিতে এক ভয়ঙ্কর বোমা হামলায় তার ভূমিকা ছিল বলে অভিযোগ করা হচ্ছে। গত ১৮ বছর ধরে ইন্দোনেশিয়ার সবচেয়ে দাগি ফেরারি আসামির তালিকায় জুলকারনায়নের নাম ছিল। জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল করোনা ভাইরাসের কারণে ক্রিসমাসের ছুটির সময় দেশজুড়ে কঠোরতর বিধিনিষেধ জারির কথা ঘোষণা করেছেন। বুধবার হতে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত স্কুল এবং অত্যাবশ্যকীয় নয় এমন দোকানপাট বন্ধ থাকবে। ক্রিসমাসের সময় একটি ঘরে বড়জোর পরিবারের ৪ জন ঘনিষ্ঠ সদস্যকে নিমন্ত্রণ করা যাবে। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, বিতর্কিত নাগর্নো কারাবাখ এলাকার কাছে তাদের একটি সেনা ইউনিটের উপর আক্রমণ চালানো হলে ৪ জন সৈন্য নিহত হয়েছে। আর্মেনিয়ার কর্তৃপক্ষ বলছে, তাদের ভাষায় একটি আজেরি সামরিক অভিযানে তাদের ৬ জন সেনা আহত হয়। শনিবার থেকে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে ১ মাস আগে রুশ মধ্যস্থতায় করা যুদ্ধবিরতি চুক্তিভঙ্গের অভিযোগ করে চলেছে।
ইরানে একজন ভিন্ন মতাবলম্বী সাংবাদিক রুহুল্লাহ জামের মৃত্যুদণ্ড কার্যকর করার পর ইউরোপিয়ান ইউনিয়ন কড়া ভাষায় এর নিন্দা করায় তেহরানে জার্মান রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। জার্মানি বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্সির ভূমিকা পালন করছে। ইরানের সংবাদ মাধ্যম বলছে, ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় ফ্রান্সের রাষ্ট্রদূতকেও ডেকে পাঠানোর পরিকল্পনা করছে। ভারতের বিক্ষোভরত কৃষকরা যেন দিল্লি অভিমুখী একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক দিয়ে রাজধানীতে ঢুকতে না পারে সেজন্য রাস্তাটিতে বাড়তি নিরাপত্তারক্ষী মোতায়েন করেছে উত্তর ভারতের কর্তৃপক্ষ। সরকারের কৃষি সংস্কারের বিরুদ্ধে চলমান বিক্ষোভে সমর্থন দিতে রাজস্থান ও হরিয়ানা রাজ্য থেকে শত শত কৃষক ট্রাক্টর ও অন্যান্য যানবাহনে করে দিল্লির দিকে রওনা দিয়েছে। শুনছিলেন সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ। এবারে আজকের খেলার খবর রায়হান মাসুদের কাছে। খেলার খবর পড়ছি রায়হান মাসুদ। শুরুতেই বঙ্গবন্ধু টি-20 কাপের খবর। এই কাপের প্লে অফে খেলতে বরিশালে জিততে হবে বাকি ম্যাচ। আগামীকাল ঢাকার সাথে খেলা বরিশালের। ঢাকা 8 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে ভালো অবস্থানে আছে। বরিশালের তামিম ইকবাল খানিকটা অসুস্থ অনুভব করায় তিনি আছেন আইসোলেশনে। মেহেদী হাসান মিরাজ এখন বরিশালের অধিনায়ক। তিনি আত্মবিশ্বাসী দলকে প্লে অফে নিয়ে যেতে পারবেন। হ্যাঁ, আমাদের জন্য কালকে খুবই ইম্পর্টেন্ট ম্যাচ এবং আমরা অনেক ভালো প্রিপারেশন নিয়েছি। যেহেতু লাস্ট ম্যাচ আমরা জিতেছি, এর জন্য আমাদের সবাই কনফিডেন্ট আছি। আশা করি ইনশাল্লাহ কালকের ম্যাচ জিতলে আমাদের জন্য আরো ইজি হয়ে যাবে। আমি মনে করি যারা ভালো ক্রিকেট খেলবে তারাই জিতবে। আমরা লাস্ট ম্যাচ খুব ভালো ক্রিকেট খেলেছি, এর জন্য আমরা জিততে পেরেছি। আর অবশ্য খেলা তো এখন ডু আর ডাই ম্যাচ। আমরা যদি স্টেট উইন করতে পারি তাহলে আমাদের সেমিফাইনাল আমরা খেলবো, আর যদি হেরে যাই তাহলে আমরা টুর্নামেন্ট থেকে আউট হয়ে যাব। বাট অবশ্যই চ্যালেঞ্জ নিয়ে খেলতে হবে এবং আমি মনে করি টিমের কনফিডেন্স ভালো আছে এবং সবাই অ্যাক্টিভ আছে এবং আমি আশা করি ইনশাল্লাহ সবাই যদি ভালো ক্রিকেট খেলে আমরা ইনশাল্লাহ জিতব। টিমের অবস্থা খুব ভালো আছে, সবাই হ্যাপি আছে কারণ লাস্ট ম্যাচটা আমরা জিতেছি। 12 ডিসেম্বর ম্যাচের মধ্যেই তামিম ইকবাল দুর্বল বোধ করেন এবং ফেসবুকে একটি বিবৃতি দেন। নিউজিল্যান্ডের সাথে দ্বিতীয় টেস্টেও বিপদের মুখে ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় দিন শেষে ফলো অনে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের চেয়ে 86 রানে পিছিয়ে আছে ক্যারিবিয়ানরা। প্রথম ইনিংসে নিউজিল্যান্ড তুলেছে 460 রান। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে 131 রানে অল আউট হয়ে যায়। গত সপ্তাহে বরুশিয়া মনশেনগ্ল্যাডবাখের সাথে 2-0, এবারে অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে 2-0। টানা 2 জয়ে চাঙ্গা হলো রিয়াল মাদ্রিদের চলতি মৌসুম। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ইউরোপা লিগে অবনমনের বদলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ 16তে পা রাখল দলটি। এদিকে স্প্যানিশ লিগে রিয়াল মাদ্রিদ উঠে এসেছে 3 নম্বরে। পয়েন্ট তালিকার 1 নম্বরে থাকা আতলেটিকোর চেয়ে 1 ম্যাচ বেশি খেলে শীর্ষস্থান থেকে 3 পয়েন্ট দূরত্বে আছে জিদানের দল। জিনেদিন জিদান এর আগে ক্লাবটির কোচ হিসেবে টানা 3টি চ্যাম্পিয়ন্স লিগ জেতান। এবারও লিগে ও চ্যাম্পিয়ন্স লিগে বাজে অবস্থা কাটাতে সক্ষম হলেন কোচ জিদান। বাংলাদেশের ইউরোপিয়ান ফুটবল প্রেমীদের জন্য আজ রয়েছে বেশ কয়েকটি ম্যাচ। ইংলিশ লিগে আজ মাঠে নামছে আর্সেনাল ও লিভারপুল। আর্সেনাল খেলবে বার্নলের সাথে, লিভারপুলের খেলা ফুলহামের বিপক্ষে। এদিকে ইতালিয়ান সিরিয়াতে আজ এসি মিলান ও নাপোলির মতো দলগুলোর খেলা আছে। জেনোয়ার সাথে মাঠে নামবে জুভেন্টাস বাংলাদেশ সময় রাত 11টায়। স্প্যানিশ লিগে বার্সেলোনা ও লেভান্তে মুখোমুখি হবে বাংলাদেশ সময় রাত 2টায়। ওদিকে গত সপ্তাহে পল পগবার এজেন্ট মিনো রায়োলার বক্তব্যের পরে এবারে পাল্টা বিবৃতি দিয়েছেন পল পগবা। তিনি বলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড ও এর ভক্তদের জন্য লড়াই করবেন তিনি। আরও বলেছেন, যা আপনি জানেন না তা নিয়ে কথা বলবেন না। একটি ইনস্টাগ্রাম পোস্টে কথা জানান পগবা। গতরাতে ম্যানচেস্টার ডার্বি ভক্তদের হতাশ করেছে। গোলশূন্য ড্র হয়েছে ম্যাচটি। ক্রিকেটে বাবর আজম, যিনি পাকিস্তানের 3 ফরম্যাটের অধিনায়ক হিসেবে ঘোষিত হয়েছেন খুব সম্প্রতি, তিনি ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 ম্যাচে মাঠে নামতে পারবেন না। ভারতের জাতীয় সঙ্গীত জনগণমন অধিনায়কের বেশ কিছু শব্দ পাল্টে দেওয়ার দাবি তুলেছেন বিজেপির এক নেতা এবং সাবেক কেন্দ্রীয় মন্ত্রী সুব্রমণিয়াম স্বামী। তিনি বলছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই গানটির কিছু অংশ বদলে দিয়ে সেখানে সুভাষচন্দ্র বোসের নেতৃত্বাধীন আজাদ হিন্দ ফৌজ গানটি যে আকারে গাইত সেটি ব্যবহার করা উচিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এই দাবি সম্বলিত চিঠির প্রাপ্তি স্বীকার করার পর মিস্টার স্বামী এখন বলছেন, আগামী 23শে জানুয়ারি সুভাষ বোসের জন্মবার্ষিকীর আগেই এই পরিবর্তন বাস্তবায়িত হোক। ভারতের ইতিহাসবিদ এবং গবেষকরা অবশ্য অনেকেই জাতীয় সঙ্গীতে
কোনো পরিবর্তন আনার পক্ষপাতী নন এবং এই মুহূর্তে এই বিতর্ককে অপ্রাসঙ্গিক বলেও মনে করছেন তারা। দিল্লি থেকে আরও জানাচ্ছেন শুভজ্যোতি ঘোষ। রবীন্দ্রনাথের লেখা যে জনগণ মন গত ৭১ বছর ধরে ভারতের জাতীয় সঙ্গীত, সুব্রমণ্যম স্বামী তাতে পরিবর্তন আনার দাবি জানাচ্ছেন দীর্ঘদিন ধরেই। ভারতের এই সুপরিচিত রাজনীতিবিদ, আইনজ্ঞ ও অর্থনীতিবিদ বর্তমানে বিজেপির রাজ্যসভা এমপি। গত ১ ডিসেম্বর প্রধানমন্ত্রী মোদীকে লেখা এক চিঠিতে তিনি বলেন, সুভাষ বোসের আইএনএ বাহিনী বা আজাদ হিন্দ ফৌজ ১৯৪৩-এর ২১শে অক্টোবর ইম্ফল দখল করে ভারতের স্বাধীনতা ঘোষণার সময় জনগণমনর যে রূপটি গিয়েছিল সেটিকেই ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত। उसमें राष्ट्रवाद दिखना चाहिए, वही भावना आनी चाहिए जो एक आजाद देश का है, जो एक स्वाधीन देश का है, वो भावना आनी चाहिए। তার কথায় আমাদের জাতীয় সঙ্গীতে অবশ্যই রাষ্ট্রবাদ ও স্বাধীনতার ভাবনা প্রতিফলিত হওয়া উচিত। আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ যখন রবীন্দ্রনাথের লেখা গানটিকে জাতীয় সঙ্গীতের স্বীকৃতি দেয়, তখন অধ্যক্ষ রাজেন্দ্র প্রসাদ কথা দিয়েছিলেন পরে দেশের পার্লামেন্টের এটাতে পরিবর্তন করার অধিকার থাকবে। আর আমি সুভাষ বোসের গৃহীত যে গানটি নেওয়ার কথা বলছি তাতে মূল জনগণমনর ৯৫% শব্দই অপরিবর্তিত থাকবে। মাত্র ৫% শব্দ বদলালেই যথেষ্ট, আর তাতে সেটি আমাদের দেশের পূর্ণ স্বাধীনতারও পরিচায়ক হয়ে উঠবে। প্রধানমন্ত্রী মোদী এই চিঠির প্রাপ্তি স্বীকার করে জবাব দেওয়ার পর ড স্বামী সেটিও টুইট করেছেন এবং সুভাষ বোসের আগামী জন্মবার্ষিকীর আগেই এই পরিবর্তন আনার দাবি জানিয়েছেন। তবে হায়দ্রাবাদে মৌলানা আজাদ ইউনিভার্সিটির অধ্যাপক ও ইতিহাসবিদ একরামুল হক বিবিসি বাংলাকে বলছিলেন, জাতীয় সঙ্গীতে বদল আনার দাবির সঙ্গে তিনি মোটেও একমত নন। Swami has been very vocal about these things from his own political ideological positions. He has not been very happy with the way Rabindranath Tagore has defined nationalism. ডক্টর হকের কথায় নিজের রাজনৈতিক মতাদর্শের পক্ষে সুব্রমণ্যম স্বামী যে বরাবরই অত্যন্ত সরব তা আমরা সবাই জানি। রবীন্দ্রনাথের মতো একজন মানবতাবাদী যেভাবে জাতীয়তার সংজ্ঞা দিয়েছেন সেটা স্বভাবতই তাঁকে খুশি করতে পারেনি, আর সেখান থেকেই এই বিরোধিতার অবতারণা। এই গান যে ব্রিটিশ সম্রাট পঞ্চম জর্জের প্রশস্তিতে লেখা নয়, রবীন্দ্রনাথ নিজেই তা স্পষ্ট করে দিয়েছিলেন, ফলে সেটা নিয়ে বিতর্কও অর্থহীন। আমি মনে করি আমাদের জাতীয় সঙ্গীত একদম ঠিক আছে, এটা বদলানোর কোনো দরকার নেই। কলকাতায় ইতিহাসবিদ মহুয়া সরকারও মনে করছেন, দেশ যখন মহামারীর মতো বিরাট সমস্যার কবলে, তখন জাতীয় সঙ্গীত বদলানো নিয়ে এই বিতর্কটাই অনভিপ্রেত। এখন আমার মনে হয় এই বিতর্কটাই করার মানে হয় না, ইরেলেভেন্ট। এত বড় একটা অসুখ দেশে হয়েছে, তার থেকে এই কথাটাই ইরেলেভেন্ট বলে আমার মনে হয়। এখন আরো অনেক সমস্যা, দেশের ক্রাইসিস অনেক বেশি আছে, ফলে রবীন্দ্রনাথের মতন একজন হেরিটেজ পার্সোনালিটি তার লেখা কি এখন কি হয়েছে এটা নিয়ে মাথা ঘামাবার কোনো কারণ নেই। জনগণ মন নিয়ে ডক্টর স্বামীর একটা প্রধান আপত্তি হল ওই গানে সিন্ধু শব্দের উল্লেখ আছে, অথচ দেশভাগের পর সিন্ধ প্রদেশ এখন পাকিস্তানে, যেটা আর ভারতের অংশ নয়। Swami is talking about Sindh, but then if you look at geographically, there is Bengal also in that anthem, the undivided Bengal. অধ্যাপক একরামুল হক কিন্তু মনে করিয়ে দিচ্ছেন, রবীন্দ্রনাথ ওই গানে শুধু সিন্ধুর কথাই বলেননি, বঙ্গ বা তখনকার অবিভক্ত বাংলারও উল্লেখ করেছিলেন। ভৌগোলিক দৃষ্টিতে দেখলে সেই বাংলার ২/৩ তো আজ আর ভারতের অংশ নয়, তো সেটা নিয়ে কি ডক্টর স্বামী চিন্তিত নন? আসলে এটা বুঝতে হবে, সিন্ধ আজ ভারতের অংশ না হলেও সিন্ধি সংস্কৃতি অবশ্যই ভারতের অংশ, আর রবীন্দ্রনাথও তার লেখায় সেই কালচারাল স্পেসটাই বুঝিয়েছিলেন, কোনো সুনির্দিষ্ট ভৌগোলিক সীমানা নয়। More concerned about the cultural space rather than the watertight geographical boundaries. ভারতে ক্ষমতাসীন বিজেপির একটা অংশও মনে করছে, ডক্টর স্বামীর দাবিতে দলের অনেকের সমর্থন থাকলেও পশ্চিমবঙ্গের নির্বাচনের মাত্র মাস কয়েক আগে রবীন্দ্রনাথের লেখা জাতীয় সঙ্গীতে হাত দেওয়ার মতো ঝুঁকি নেওয়াটা রাজনৈতিকভাবে মোটেই সমীচীন হবে না। দিল্লি থেকে শুভজ্যোতি ঘোষ। আপনারা বিবিসি বাংলা শুনছেন ঢাকায়, কুমিল্লায়, সিলেটে। আপনারা যেখানে আছেন বিবিসি বাংলা আপনার সাথেই আছে। এবারে সোশ্যাল মিডিয়ায় আজকের আলোচিত ঘটনাবলীর বিস্তারিত শোনা যাক সহকর্মী ফয়সাল তিতুমির এবং আফরোজা নীলার কাছে। ধন্যবাদ মজেম। সামাজিক যোগাযোগ মাধ্যমে আজও যথারীতি বেশ কিছু বিষয় আছে আলোচনায়, সেগুলো জানিয়ে দিতে হাজির হয়েছি আমি ফয়সাল তিতুমির, আর সঙ্গে আছি আমি আফরোজা নীলা। তিতুমির, হেফাজতে ইসলামের মহাসচিব নূর হোসাইন কাশেমের মৃত্যুর খবরটি কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছে।
অনেকেই এই খবরটি শেয়ার করে নানান মন্তব্য করছেন। বিবিসি বাংলার ফেসবুক পাতায় এই খবরের নিচে জারিফ রায়হান লিখেছেন, একের পর এক অভিভাবক হারাচ্ছি আমরা, জানি না আগামীতে কি অপেক্ষা করছে আমাদের জন্য। মুসাব্বির হোসেনের মন্তব্য, নোংরামি আর কাদা ছোড়াছড়ি দেখার আগে নিভৃতেই চলে যাওয়া বরং সম্মানের। অর্থাৎ নীলা হেফাজতে ইসলামের নেতৃত্ব নিয়ে যে দ্বন্দ্ব, সেটাই কিন্তু ইঙ্গিত করেছেন তিনি। অন্যদিকে একই সাথে ভাস্কর্য ইস্যুতে হেফাজতে ইসলামকে নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের একটি বক্তব্য কিন্তু বেশ ট্রেন্ড করছে। অর্থাৎ যে খবরটি একটু আগে আপনারা শুনছিলেন, এই নিয়ে ফেসবুকে অনেকেই তাদের মতামত ব্যক্ত করছেন। যেমন বৃষ্টি সরকার লিখেছেন, রাজাকারের সাথে তুলনা করে রাজাকারকে ছোট করা হয়েছে। অন্যদিকে আব্দুল্লাহ আল মামুনের মন্তব্য, শুধু প্রযুক্তি নিয়ে না থেকে যাদের জন্য রাজনীতি করবেন তাদের ধর্ম সংস্কৃতি সম্পর্কেও একটু পড়ুন। আপন লিখেছেন, হেফাজত এতদিন বলেছিল অরাজনৈতিক সংগঠন, এখন এরা স্বপ্ন দেখে ক্ষমতায় যাওয়ার, দেশ শাসন করার। অন্যদিকে পদ্মা সেতু নিয়ে আজও নানান পোস্ট চোখে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। এর মাঝে একটা খবর অবশ্য আলাদা করে নজর কেড়েছে, সেটা হলো পদ্মা সেতুর পিলারে আঁকিবুকি। খবরে বলা হচ্ছে যে সেতুর কয়েকটি পিলার পদ্মার চর এলাকায়, সেখানে বেড়াতে গিয়েই দর্শনার্থীরা পিলারের কাছে ছবি তোলেন এবং পিলারের গায়ে নানান কিছু লেখেন। তবে সেতুর প্রকৌশলীরা বলছেন যে সেতুর স্থাপনায় লেখালেখি সম্পূর্ণ নিষিদ্ধ। এ নিয়ে আছে নানান রকম মন্তব্য, অনেকেই মজার মন্তব্য করছেন। তবে সাইফুল আলম মনে করেন, যে কোনো সেতুর পিলার হচ্ছে স্পর্শকাতর কাঠামো, এখানে অবৈধ স্পর্শ, লেখালেখি, ঘষা মাজা, ছবি তোলা, সীমারেখা লঙ্ঘন, যে কোনো আঘাত, ঘোরাঘুরি, পিকনিক ইত্যাদি বিষয়ে বিধিনিষেধ আরোপে কঠোর হওয়া উচিত। বাহার ইসলাম লিখেছেন, প্রতিভা দেখানোর জায়গার অভাব পড়েছে। অন্যদিকে শাহজিদা নাজনীন সুরভি নামে একজনের মন্তব্য, অমুক প্লাস তমুক হার্ট সাইন দিয়ে লেখা, এগুলো বাঙালির আজাইরা অভ্যাস। আকাশ খানের মন্তব্য, কেউ যদি নিজেকে এখন শিরোনামে আনতে চান তাহলে এটি সুবর্ণ সুযোগ, শুধু পদ্মা সেতুতে কিছু একটা করুন আর শিরোনাম হয়ে যান। অর্থাৎ পদ্মা সেতু নিয়ে যে প্রতিদিনই নানান রকম খবর আসছে, সেটাই ইঙ্গিত করেছেন। মাহমুদুল হাসানের মন্তব্য, পদ্মা সেতুটাই দেখলেন, ঢাকা শহর সহ সব উড়াল সেতুর নিচটা দেখে আসেন। পোস্টার, ব্যানার, হার্বাল অ্যাড সহ ওপেন টয়লেটও আছে। একসময় আমরা বাঙালি ছিলাম শৈল্পিক, আর এখন এটা কিন্তু সত্যি নীলা, মোটামুটি যে কোনো স্থাপনাতে গেলে এই বিষয়গুলো চোখে পড়ে, লেখালেখির একদম ব্যাপারটা। হরদম চোখে পড়ে। এদিকে ক্রিকেটার তামিম ইকবাল গতকাল থেকে আছেন আলোচনায়। গতকাল ম্যাচ চলাকালে হঠাৎ করে আর তাকে মাঠে নামতে দেখা যায়নি। বরিশাল দলের অধিনায়ক তামিম, তিনি নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন যে তার শরীর আগে থেকেই খারাপ লাগছিল, ব্যাটিং করে ড্রেসিং রুমে আরও দুর্বল অনুভব করেন, পরে হোটেলে ফেরত যান। আজ সব রকম পরীক্ষা করার কথা রয়েছে তামিমের। তার এই পোস্টের নিচে কিন্তু নীলা প্রায় 20,000 মন্তব্য পড়েছে, যেখানে বেশিরভাগই শুভকামনা জানাচ্ছেন এই ক্রিকেটারকে। যেরকম ফয়সাল আহমেদ লিখেছেন, দোয়া রইল ভাই, ভালো হয়ে যাবেন। সৌরভ হোসেন বলছেন, গেট ওয়েল সুন। আরফাত ফাহিম লিখেছেন, দ্রুত মাঠে দেখতে চাই আপনাকে। অন্যদিকে শাহরিয়ার ইমরানের মন্তব্য, এজন্য ওই পার্টিতে তামিম ভাই মাস্ক পরেছিলেন। অর্থাৎ দুদিন আগে ক্রিকেটাররা যে হোটেলে মজা করেছে, নানান রকম ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় মোটামুটি ভাইরাল হয়েছে, সেখানে কিন্তু অন্য সবার সঙ্গে তামিম ইকবালও ছিলেন। হ্যাশট্যাগ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে 64 জেলা সাইকেল নিয়ে ঘুরেছেন ব্রাহ্মণবাড়িয়ার ছেলে আবু হানিফ নোমান। বাংলাদেশের পতাকা নিয়ে দেশের বিভিন্ন জায়গায় গিয়ে তার তোলা ছবিগুলো অনেকে শেয়ার করছেন। আর তার এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন ফেসবুক ব্যবহারকারীরা। ফাতেমা আক্তার সিকতু যেমন লিখেছেন, অভিনন্দন আপনাকে, ভ্রমণ বৈচিত্র্যে বিচিত্র জ্ঞান সঞ্চিত হোক ভান্ডারে। আর আব্দুল আলিমের মন্তব্য, অভিনন্দন প্রিয় আবু হানিফ ভাই, দোয়া রইল যেন পুরো বিশ্ব ভ্রমণ করতে পারেন। মন্দ হবে না কিন্তু সাইকেল নিয়ে পুরো বিশ্ব ভ্রমণ, অনেকেই আমরা মাঝে মধ্যেই দেশের বাইরে একটা অভিজ্ঞতা দেখি। নাজিউর রহমানের মন্তব্য, কংগ্রেচুলেশনস ব্রাদার, 64 জেলায় সাইকেল চালানো কি যে কষ্ট সেটা আমি নিজের চোখে দেখেছি, যা করেছে অবশ্যই প্রশংসার দাবিদার। তো এসবই ছিল আজকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমের আপডেট। ধন্যবাদ এতক্ষণ সবাইকে সঙ্গে থাকার জন্য। ফয়সাল তিতুমির এবং আফরোজা নীলার কাছে শুনছিলেন সোশ্যাল মিডিয়ায় আজকের আলোচিত ঘটনার বিস্তারিত। শেষ করার আগে আবারও আজকের সংবাদ শিরোনাম। ব্রেক্সিট পরবর্তী সম্পর্কের ব্যাপারে একটি চুক্তির জন্য ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইইউর প্রধান উর্সুলা ভন ডার লেয়েন। এই আলোচনা একেবারে শেষ মুহূর্তে এসে যখন প্রায় ভেঙে পড়ার উপক্রম, তখন আজ ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং ইইউর প্রধান টেলিফোনে কথা বলেন। বাংলাদেশে অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে আজ আদালতে 15 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। আমাদের পরবর্তী অনুষ্ঠান